कोई उम्मीदवार नहीं आते, कोई सूरत नजर नहीं आते। मौत तो एक दिन मुअय्यन है, नींद रात भर क्यों नहीं आती? पहले आती थी खालिदी पे हंसी, अब किसी बात पे नहीं है। পাকিস্তান যে কি বাঁচা বাঁচলো রে ভাই, পরিষ্কার বৃষ্টির জন্য 1 পয়েন্ট নিয়ে চলে গেল, হারা ম্যাচ। পরিষ্কার নিউজিল্যান্ড এই ম্যাচ জিতে বসে থাকতো একদম, মানে প্রথম থেকে চাইছিল ভাই বৃষ্টি না খেলো 1 পয়েন্ট নিয়ে বাড়ি। কথাটা এর থেকেও ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ইন্ডিয়ান প্লেইং 11 থেকে কিন্তু একটা ব্রেকিং নিউজ আসছে, যেটা হচ্ছে সঞ্জু স্যামসন কিন্তু ইন্ডিয়ান টিমে ইনক্লুড হতে পারে আগামী ম্যাচে। এটা হচ্ছে সবথেকে বড় খবর। কিসের কার বদলে হতে পারে, কিভাবে না হবে, আমরা আপনারা এই ভিডিওর মধ্যে আলোচনা করব, শেষ অবধি দেখবেন তাহলে জানতে পারবেন। এবং তাছাড়াও আরও কিছু কিছু নিউজ আছে, যেমন আইপিএল এর স্টার্টিং আর এন্ড ডেটের একটা রুমার্সও না, প্রায় বলতে গেলে এই ডেটেই পড়তে পারে, সেই ডেটটা নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আলোচনা করব। শুধু তাই নয়, শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের ম্যাচটা কেন এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শ্রীলঙ্কার জন্য, তো আপনারা এই ভিডিওর মধ্যে কিন্তু পুরোপুরি দেখতে পারবেন, শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে তারপরেই লাইক করবেন। তো আমি সুদীপ্ত, আমি শান্তনু, আজকের ভিডিও শুরু করছি। আপনারা টপিক হবে হচ্ছে ইন্ডিয়া সাউথ আফ্রিকার, বিশেষ করে যে নিউজটা আসতে চলেছে, সবার প্রথমে ইন্ডিয়া সাউথ আফ্রিকার নিউজের উপরেই আসছি। তো প্লেইং 11 থেকে সব থেকে বড় যে নিউজটা আসছে সেটা হচ্ছে সঞ্জু স্যামসন ক্যান বি ইনক্লুডেড ইন দ্য ইন্ডিয়ান স্কোয়াড এগেইনস্ট সাউথ আফ্রিকা। কার বদলে? তিলক ভার্মার বদলে। এখানে কিন্তু স্ট্রং সোর্সেস থেকে খবর এসছে, আমরা মন থেকে বলছি না। অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসন ওপেনিং করছে। তিলক ভার্মার যে পুরোপুরি শরীর অসুস্থতা, এখনও জানি না, ওইটা নিয়ে কিছু বলেনি ক্লিয়ারলি, তো এটা রুমার্সই ধরতে পারেন, কিন্তু হচ্ছে এর মধ্যে কিছুটা সত্যতাও থাকতে পারে, কারণ সঞ্জু স্যামসনকে কিন্তু হেভি প্র্যাকটিস করতে দেখা গেছে, যেগুলো আগের ম্যাচগুলোতে দেখা যায়নি। আর তিলক ভার্মা দেখ, যখনই কোনো না কোনো কিছু একটা আভাস আসে না, তখন যে প্লেয়ারটা আর কি রিজার্ভ বেঞ্চে বসে থাকে না, তার মধ্যে একটা কিন্তু আলাদা এনার্জি চলে আসে। এনার্জি চলে আসে, একটা জিদ চলে আসে আলাদা, যেটা আজকে প্র্যাকটিসে দেখা গেছে। আর তার কারণ হচ্ছে তো তিলক ভার্মার ফর্ম, মানে ফর্ম বলবো না, বিশেষ করে স্ট্রাইক রেট। এমনও না যে বড় রানও করেছে, 30 ঘরে 30 এর ঘরে গেছে একটা ম্যাচে, একটা হাইয়েস্ট হচ্ছে 31 রান আছে, তাও মনে হয় কত 25-26 বল এরকম আছে। তোর হচ্ছে 27 বলে, যেটা লাস্ট ম্যাচে, লাস্ট ম্যাচে 31 গেছে, তাছাড়া বাদ বাকি 25 রান এরকম করে কিন্তু স্ট্রাইক রেট কিন্তু তিলক ভার্মাকে আমরা যেই হিসাবে চিনি, যেই স্ট্রাইক রেটে খেলার প্লেয়ার, সেই স্ট্রাইক রেটের সেরকম ফুল ফর্মে কিন্তু তিলক ভার্মা নেই। মানে এশিয়া কাপ থেকে যে ফ্লো ধরেছিল, ওইটাই কিন্তু ভাই টি20 বিশ্বকাপ আসছে, সাউথ আফ্রিকার এগেইনস্টে কিন্তু দুটো সেঞ্চুরি মেরেছিল পর পর। কোথায় চলে গেল, হারিয়ে গেল, আমি বুঝলাম না। এটা কিন্তু ওই যে শরীর খারাপটা হয়েছিল, যে একটা বড় তো শরীর খারাপ হয়েছিল, টি20 হিসাবে কিন্তু এটা চলে না, বিশেষ করে 3 নম্বরে। ঠিক আছে, আমি এটাও দেখছিলাম যে অনিল কুম্বলে বলছিল এই কথাটা, যে ওদেরকে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন দুজনকে চান্স দেওয়া উচিত, এর মধ্যে তিলক ভার্মা নেই। যে অভিষেক শর্মা যেহেতু 3টে ম্যাচে ফ্লপ করেছে, সেহেতু আরেকটা ম্যাচে চান্স দাও, এবং সঞ্জু স্যামসনকেও আরো 2টো ম্যাচে চান্স দাও, তাহলে ফেয়ার হবে ব্যাপারটা। আর যদি আমরা তিলক ভার্মার উপরে আসি, যে 3 নম্বরে কেন খেলাচ্ছে, এটা জাস্টিস কিনা, এটা যদি আমরা আলোচনা করি, তো জাস্টিস কিনা বলতে গেলে এখানে দেখ, এটা হচ্ছে একটা টি20 ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্ট, এটা তো বলে এখানে রিসার্চের কোনো জায়গা নেই না। তিলক ভার্মা নিঃসন্দেহে খুব ভালো প্লেয়ার, ঠিক আছে, 3 নম্বরে ইন্ডিয়াকে এতদিন ধরে সার্ভিস দিচ্ছে, এত সুন্দরভাবে দিচ্ছে। 3 নম্বরে খেলাবে না কেন? শ্রেয়াস আয়ারের মতন যেখানে ভাই সরপঞ্চ কে বাদ দিয়ে তিলক ভার্মাকে ইনক্লুড করা হলো, আর ওই জন্যই যে সঞ্জু স্যামসনের স্ট্রাইক রেট সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আর সাউথ আফ্রিকার এগেইনস্টে কিন্তু এই জিনিসটা খুবই কাজে লাগবে কিন্তু ইন্ডিয়ান টিমে। তো এখানে সঞ্জু স্যামসন কিন্তু লাস্ট ম্যাচেও কিন্তু 8 বলে 9 বলে 28 রান করে গেছে, 27 রান করে গেছে। তো যাই হোক, ওই স্ট্রাইক রেটটা মাথায় রেখে কিন্তু 3 নম্বরে এখানে সঞ্জু স্যামসনকে খেলাতে পারে ইন্ডিয়া, যা শোনা যাচ্ছে। আর ওদিকে যদি আর বাদবাকি প্লেইং 11-এর উপরে আসি, তাহলে কিন্তু এখানে পরিষ্কার আকসার প্যাটেল ঢুকে যাবে ওয়াশিংটন সুন্দরের বদলে। আর কোনো সেরকম কোনো চেঞ্জেস নেই এর মধ্যে, আপনারা এইটুকুই আছে আর কি এর উপরে প্লেইং 11-এর উপরে নিউজ। আর ইন্ডিয়া সাউথ আফ্রিকার যদি আমরা বলি যে কার টিম কতটা স্ট্রং দেখাচ্ছে বা কে কার উপরে ভারী পড়তে পারে, সেটা যদি আমরা বলি, ভারী আমার মনে হয় 50-50। আমার তো একটা প্লেয়ারকেই ভয় লাগে, সেটা হচ্ছে কুইন্টন ডিকক ভাই। কুইন্টন ডিকক ইন্ডিয়ার বিরুদ্ধে যে এত সুন্দর রেকর্ড রয়েছে, আমি বলছি তো 15টা ম্যাচে ওর ক্যারিয়ারে টোটাল 19টা ম্যাচে 8টা হাফ সেঞ্চুরি আছে, ঠিক আছে। আর হচ্ছে ওইখানটায় 15 ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে ওর মধ্যে 15 ম্যাচে 6খানা হাফ সেঞ্চুরি আছে কুইন্টন ডিককের, 500-র উপরে রান, 44-এর উপরে অ্যাভারেজ কিন্তু। মানে আমার কোথায় মনে হচ্ছে শুধু কুইন্টন ডিককে বলা হয় যে ভাই ইন্ডিয়ার সাথে খেলা, ও ভাই পুরো জেগে উঠবে, যেখানে টি20 কিন্তু অবসর নিয়ে নিয়েছিল, অবসর নিয়ে নিয়েছিল লাস্ট ম্যাচটা মনে আছে তো, যে 90 রানে 35 বলে 90, তাহলে ওটাও কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে ছিল। তো এখানে ডিকক একটা বড় থ্রেড হয়ে দাঁড়াতে পারে। আর যদি বলা হয় যে এক
একটা জিনিসে ইন্ডিয়ার সুবিধা আছে, সেটা হচ্ছে স্পিনারের দিক থেকে। ওদের মধ্যে একটাই স্পিনার আছে, কেশব মহারাজ। যে ইন্ডিয়া যে স্পিনের এগেনস্টে যে তোর স্ট্রাগলটা করছিল, ওইখান দিয়ে কিন্তু ইন্ডিয়ার জন্য একটা পজিটিভ পয়েন্ট আছে, বেশি স্পিনার নেই। আর ইন্ডিয়ার ব্যাটাররা এখানে এসে পার্টিও করতে পারে ফাস্ট বোলারদের বিরুদ্ধে। আর ওইদিকে সাউথ আফ্রিকার স্ট্রং পয়েন্ট বলতে গেলে ওখানে এই মাঠের উপরে আসবো সবথেকে। পেস অ্যাটাক তো আছে অবশ্যই, আমি এখানে মাঠের উপরে আসবো, কারণ হচ্ছে ওরা কিন্তু রিসেন্টলি ইন্ডিয়ার থেকেও বেশি কিন্তু 6খানা ম্যাচ খেলেছে। ইন্ডিয়া 4টে ম্যাচ খেলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, সেখানে সাউথ আফ্রিকা রিসেন্টলি কিন্তু 6টা ম্যাচ খেলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এবং এই ওয়ার্ল্ড কাপের প্রথম গ্রুপ স্টেজের মধ্যে 3টে ম্যাচ কিন্তু এই মাঠেই খেলেছে ওরা। তার মানে এটা বোঝা যাচ্ছে যে মানে এক্সপেরিয়েন্সের হিসাবে এখন কিন্তু সাউথ আফ্রিকা মানে মাঠের এক্সপেরিয়েন্স। আর রিসেন্টলি সাউথ আফ্রিকায় এই পাকিস্তান আর হচ্ছে তোর ইন্ডিয়া ট্যুরের মধ্যেই ছিল, তো ওরা কন্ডিশনটাও ভালোভাবে জানে। ওদের কিন্তু ওদিক থেকে অনেক অ্যাডভান্টেজ, ওদের এদিক থেকে অনেক কিছু অ্যাডভান্টেজ আছে। তো যাই হোক, এটা মোটামুটি আরো যদি ডিটেলস আপনারা দেখতে চান, আমরা কিন্তু একটা বড় ভিডিও অলরেডি দিয়েছি, সুপার 8-এর টোটাল সব টিমের নিয়ে আলোচনা, প্লাস ইন্ডিয়া সাউথ আফ্রিকার প্রিভিউ ভালো করে। এই ভিডিওটার মেন কারণ ছিল এই নিউজটা দেওয়ার আপনাদের, যে 3 নম্বরে কিন্তু এখানে সঞ্জু স্যামসনকে কনসিডার করতে পারে ইন্ডিয়ান টিম। দিয়ে যা শোরগোল হচ্ছে, আমার মনে হচ্ছে ভিডিও লাস্টে কিংবা আমি ইয়েতে দিয়ে দেবো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। দেখ, চেঞ্জ হলেও ভালো, না হলো আমি মনে করি খুব একটা খারাপ মনে হচ্ছে হবে না, খুব একটা খারাপ হবে না, না হলেও কোনো ব্যাপার না। জাস্টিস ভাই এমন একটা জিনিস যে কোনো প্লেয়ারকে যদি ইনভলভ করা হয়, তাকে ভাই জাস্টিস নিয়ে কিন্তু তাকে ম্যাচে রাখা উচিত। একটা জিনিস দেখ, যতদিন গৌতম গম্ভীর এসছে তারপর থেকে এটা বলা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে কে কোথায় যে খেলবে কি না খেলবে, কার সাথে কি জাস্টিস হবে না হবে, এটা কিন্তু খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই, ঠিক আছে, এখানে আমরা স্পষ্টভাবে বলতে পারছি না যে খেলবে কিনা, এটা একটা রুমার্স ছিল, আপনাদের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব, তাই আমরা দায়িত্ব পালন করলাম আপনাদের কাছে। তো কালকে আসলেই আজকেই বলতে গেলে আজকে আসলেই দেখা যাবে, আর ভিডিও তো কালকেই আসবে। যাই হোক, তো আজকে আসলে আপনারা দেখতে পারবেন গিয়ে টিম যখন চলে আসবে। তো ইন্ডিয়া সাউথ আফ্রিকা নিয়ে এর মধ্যে আর আলোচনা করবো না, মেন যে এটা আসছে শ্রীলঙ্কা আর হচ্ছে তো ইংল্যান্ড। না, তার আগে আমি নিউজিল্যান্ড আর পাকিস্তানের ব্যাপারটা একটু বলতে চাই, যে বৃষ্টির জন্য কিন্তু মানে ম্যাচ অ্যাবান্ডেন্ট হয়ে গেছে পুরোপুরি, 1-1 পয়েন্ট করে দুজনকে দিয়ে দেওয়া হয়েছে। আমি তো বলবো এখানে পাকিস্তান বেঁচে গেছে। এরপরের খেলা দুটো আছে জিম্বাবুয়ে আর হচ্ছে তোর ইয়ের সাথে ইংল্যান্ডের জিম্বাবুয়ে না, ইংল্যান্ড আর হচ্ছে তোর কার সাথে, শ্রীলঙ্কার সাথে। তো এই দুটো ম্যাচ কিন্তু ওদের জন্য টাফ হয়ে যাবে, কারণ শ্রীলঙ্কার হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে। আর ওদিকে তো নিউজিল্যান্ড তো ভালো টিম, জানা কথা। নিউজিল্যান্ড আমার মনে হচ্ছে কি বলতো, আমার মনে হচ্ছে আলটিমেটলি নিউজিল্যান্ডেরই লস হলো। আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড যে ইংল্যান্ডের খেলাটা হতে চলেছে, ওটাতে যে হারবে সেই কিন্তু ব্যাকফুটে চলে যাবে। কেন বলছি, কেন পাকিস্তান না খেলেও 1 পয়েন্ট, নিউজিল্যান্ড মানে এটা জেতা ম্যাচ নিয়েও 1 পয়েন্ট, ভাই এই 1 পয়েন্ট কিন্তু ভাই সারদাতের কারণ হয়ে দাঁড়াবে। বিশেষ করে আমরা খুব স্মুথলি বলছি যে জেতা ম্যাচ, কারণ আমরা হচ্ছে ফ্যাক্ট নিয়ে বলছি জেতা ম্যাচ। এবার ক্রিকেটে যখন যা খুশি হয়ে যেতে পারে, যেটা আমাদের জেনারেল আইডিয়া যা বলছে ডিজার্ভ করেছে, ডিজার্ভ করতে নিউজিল্যান্ড জিতবে পরিষ্কার ভাবে। আমার কাছে একটা ফ্যাক্ট আছে, বুঝলে, আমার ওটা আসলো সামনে এসে, তাই 2009-তে প্রথম থেকে বলছি, 1992 সালে অস্ট্রেলিয়া ফুটে গেছিল সেমিফাইনালের আগে, পাকিস্তান ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। তারপরে 2009-তে টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া আগে ফুটে গেছিল, শ্রীলঙ্কা এই তোর পাকিস্তান ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন 2009-তে। তারপরে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া আগে ফুটে গেছিল, সেখানে কিন্তু পাকিস্তান চ্যাম্পিয়ন। 2026-এ এসে কি হয়েছে, কি বলতে চাইছিস তাই তুই? হ্যাঁ, অস্ট্রেলিয়া সুপার মানে লিগ থেকে বিদায় হওয়াতে কি পাকিস্তানের লাক ফিরে গেল? কে জানে, যা দেখা যাচ্ছে হিস্ট্রিতে তো তাই বলছে। আমার সবচেয়ে হাসি লাগে কি বলতো, এত ম্যাচ হারিয়েছে, মানে 9 ম্যাচে আমরা 8টাতে জিতেছি, তারপরও কোথা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যারা এক্সপার্ট আর কি, ওরা বলছে এবার ইন্ডিয়াকে হারাবে বা এবার সুপারে গিয়ে। প্রত্যেক বছর যে জাজবাটা নিয়ে আসে ওদের মধ্যে, এটাই কিন্তু তারিফ করার মতো। অবশ্যই তারিফ করার মতো। এখন তো পাকিস্তানিরাও এখন বোর হয়ে গেছে, টিভি ভাঙে না। সেটাই তো, আমি সেটাই ভাবছি যে সোশ্যাল মিডিয়ার ভাই একটা ভালো অপশন পেয়ে গেছে যে পাকিস্তানকে নিয়ে কিছু মজা করার। ওরা মজা করছে ঠিকই, কিন্তু উপর দিয়ে কিন্তু আর বেশি কাটলো। আমি আরেকটা জিনিস দেখছি, বাংলাদেশিরা খুব পাকিস্তানের সাপোর্ট দেখাচ্ছে, প্রথম থেকেই তো দেখাচ্ছে তো, এখনো দেখাচ্ছে। ঠিক আছে, ওরা জানে না যে কিভাবে ওরা মুরগি হয়েছে বাংলাদেশে, মানে কি যারা বাংলাদেশিদেরই বলছি, যারা আমাদের দর্শক আছে আমি জানি, আপনারা যারা বুঝবেন তারা বুঝবেন। ঠিক আছে, আমি যেটা বলতে চাইছি, কিভাবে যে মইটা কেড়ে নিল পাকিস্তান। তারপরেও কিছু কিছু লোক আছে, আপনাদের সবাইকে বলছি না, কিছু কিছু লোক আছে কমেন্টে এসে বলে পাকিস্তানে কিছু লজিক থাকে অন্তত। দেখ, পাকিস্তানে কিছু যা আসলো না, আসলোটা কার সাথে, মানে কার ক্ষতি হলো? বাংলাদেশের ক্ষতি হলো। এরপরও যদি বাংলাদেশ না বোঝে, ভাই এখানে কিছু তাহলে কিছু বলার, পার্টিসিপেট করতে পারবে না।
এদিকে কিন্তু পাকিস্তান খেলছে, সে সুপার 8-এ কি হবে না হবে সেটা পরের কথা। সেটাই আইসিসি ইভেন্ট খেলছে মানে ওরা মানে এখানে হচ্ছে ওরা গেনার। আর যেখানে বাংলাদেশ সাপোর্টের মধ্যে ছিল আর কি, পাকিস্তান একটু একটু সাপোর্ট করতো, সেখানে ভাই বাংলাদেশ এখন কোনো অস্তিত্বই নেই আর কি। না তো যাই হোক, এরপরে দেখা যাক পাকিস্তান কত দূর যেতে পারে না যেতে পারে। যাবে তো যাবে যাক না, ইন্ডিয়া আবার হারাবে, এটাই তো মজা, কারণ সেমিফাইনালেই দেখা হতে পারে। যদি ওদিক দিয়ে পাকিস্তান ওঠে তাহলে তো সেমিফাইনালে দেখা হতে পারে। তো এরপরে যে ম্যাচটা আছে তারাও কিন্তু সেমিফাইনালে যাওয়ার মতো ক্ষমতা রাখে, দুটো টিমই, সেটা হচ্ছে ইংল্যান্ড আর শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ হতে চলেছে আজকের দুপুর 3টে থেকে, প্রথম ম্যাচ হতে চলেছে সুপার 8-এর। এটা আমি কেন এত ইম্পর্টেন্ট ম্যাচ বলছি, শ্রীলঙ্কা কিন্তু এই ম্যাচটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, কারণ এরপরে পাকিস্তানের সঙ্গে খেলবে। শ্রীলঙ্কা যেই ফর্মে রয়েছে এখন প্রত্যেকটা প্লেয়ার, পাকিস্তানের সঙ্গে অতটা আশা করবে ওরা যে আমরা জিতবো। নিউজিল্যান্ডের কাছে কিন্তু হেরে যাবে ওরা, ঠিক আছে, নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার চান্স রয়েছে, আমি পুরোপুরি বলছি না, হেরে যাওয়ার চান্স রয়েছে। তাহলে এই ম্যাচটা কিন্তু জিততেই হবে ওদের, এই হিসাবে কিন্তু ওদের দরকারি। আর আরেকটা যেটা বলছিলাম একটু আগেই, যে এক পয়েন্ট কিন্তু নিয়ে অলরেডি দুটো টিম বসে রয়েছে, ঠিক আছে, তার জন্য ইম্পর্টেন্ট আরো বেশি যে এই ম্যাচ থেকে, মানে ইংল্যান্ড আর শ্রীলঙ্কার ম্যাচ থেকে যে হারবে না ব্যাক ফুটে চলে যাবে, যে হারবে সে ব্যাক ফুটে চলে যাবে, মানে তাকে জিতবে কিন্তু তার একটা বড় একটা প্লাস পয়েন্ট, তাকে দুটো ম্যাচই জিততে হবে, প্লাস হচ্ছে বেশি অ্যাডভান্টেজ নেট রানের সঙ্গে ভালো পয়েন্ট একটা দেখবি। আমার কোথাও হতে পারে এই গ্রুপের মধ্যে ঝামেলা বাদ দেবে। আমি তো এখানে আগের ভিডিও থাম্বনেলে দিয়েছি কনফিউজিং গ্রুপ। এটা বৃষ্টি হবে না জানার আগে, বৃষ্টি হবে জানার আগে বলেছি কনফিউজিং গ্রুপ। গ্রুপ অফ ডেথ হচ্ছে ইন্ডিয়ারটা এই গ্রুপের, আর এটা হচ্ছে কনফিউজিং। আচ্ছা আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, হারামজাদারা টসে জিতে দেখেছে ওয়েদারের অবস্থা খারাপ, তারপরেও ব্যাটিং দিচ্ছে, মানে কি ওরা ওই যে ইন্ডিয়ার বিরুদ্ধে ভুল হয়েছিল, তবে কি মগাই বলা চলে এদের, বুঝতে পারি না এটা কি ম্যাচ লাস্টে ব্যাট করলে ওদের কাছে একটা, যারা জানে না তাদের জন্য ডিটেইলসে বলে দিই, যে লাস্টে ব্যাট করলে মাথার মধ্যে একটা টার্গেট থাকবে চোখের সামনে, যেটা হচ্ছে আমি চয়েস করতে পারবো এত ওভারে এত রান, ডিএলএস মেথডে গিয়ে যেটা দাঁড়ায় লাস্ট, তারপরে গিয়ে ব্যাট নিয়ে যায়। আর আজকে লাস্ট অবধি খেলা হলে হয়তো 5-7 ওভার কি 9 ওভার, হ্যাঁ ওই তো 10 না 13 অবধি টাইম দিয়েছিল, তারপরে হলে তার আগে অবধি হলে 5 ওভারে খেলা। বলছি কেমন গান্ডু সেরা, তোরা দেখতে পাচ্ছিস হয়তো আমাদের থেকে 1000 গুণ বেশি মানে বুঝতে পারে মাঠে থাকে, এরা বুঝতে পারছে না যে একটা টসে জিতে ভাই অবশ্যই সেটা চেজিং এর জন্য আমরা ফিল্ডিং নেই, মানে কি। তো যাই হোক, পাকিস্তানের কথা তো হলোই। তো শ্রীলঙ্কার ইংল্যান্ডের ম্যাচটার উপরে যেটা আসছিলাম, যেটা বললাম শ্রীলঙ্কার জন্য তো ইম্পর্টেন্ট ম্যাচই। শ্রীলঙ্কার কিছু কিছু প্লাস পয়েন্ট মানে স্ট্রং পয়েন্টও আছে, যেটা মানে ফায়দা আছে এখানে বলা যেতে পারে, কারণ হচ্ছে শ্রীলঙ্কার নিজের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে। আর এই ম্যাচটা কেন ইংল্যান্ড এগিয়ে আছে আমি একটা কারণ বলবো, সেটা হচ্ছে পালেকেলে স্টেডিয়ামে খেলা। পালেকেলে স্টেডিয়ামে কি হচ্ছে, শ্রীলঙ্কাতে 225 রান হয়েছে, 181 রান হয়েছে, আর 104 রান কিন্তু 9 ওভার 4 বলে চেজ হয়ে গেছে, মানে হাই স্কোরিং মাঠ। এখানে যদি আমরা দুটো স্কোয়াড যদি আমরা দুটোকে সামনাসামনি রাখি, পরিষ্কার এখানে ইংল্যান্ড কিন্তু আগিয়ে আছে, খাতা কলমে 9 নম্বর অবধি ওদের ব্যাটসম্যান রয়েছে, আর সবকটা প্রপার ব্যাটসম্যান ফিনিশার সহ রয়েছে, উইল জ্যাকস অবধি, স্যাম কারান। তবে আরেকটা জিনিস যেটা আমি মানে আমার থট মানে বলছে, ওদের একটা জিনিস নিয়ে আগিয়ে আছে শ্রীলঙ্কা, সেটা হচ্ছে স্পিন। ঠিক আছে, যেহেতু পালেকেলে তো অবশ্যই ওদের একটা অ্যাডভান্টেজ আছে ইংল্যান্ডের, তাও একটা পালেকেলে তো অতটা ম্যাটার করবে না ওই জিনিসটা, কিন্তু হচ্ছে শ্রীলঙ্কার স্পিনে আর হচ্ছে ওদের এই তোর প্রথম নিশাঙ্কা বাবা টপ স্কোরারের লিস্টে রয়েছে, ওরা তো এই ভালো ফর্মে রয়েছে, আর নিজেদের মাঠ মানে ওরা একটা ইউনিট হিসেবে খেলছে। হ্যাঁ, যেহেতু নিজের মাঠ, এখানে কোনো না কোনো তো ফায়দা পাবে ওরা, ওটাই অ্যাডভান্টেজ। হ্যাঁ, তো যাই হোক দেখা যাক ম্যাচের মধ্যে কি হয়, আমরা তো আনবই, রিভিউ তো নিয়েই আসবো। আমরা আজকে লাইভ মানে আসবো, সেটা ইংল্যান্ড আর ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচে লাইভ আসবো, আপনারা কিন্তু তখন বেল আইকন দাবিয়ে দিতে পারেন, নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন রিভিউ হয়ে যাবে ইংল্যান্ডের আর শ্রীলঙ্কার রিভিউটা হয়ে যাবে অবশ্যই। তো এরপরে যদি আমরা নিউজে আসি, সেটা হচ্ছে দ্য 100 এর তরফ থেকে আসছে। 100 এ কিন্তু পুরোপুরি বাওয়াল হয়ে গেছে একদম। সেটা কি, সেটা হচ্ছে আমাদের ওখানে 100 এ এই বছর যা দেখা যাচ্ছে, 8টা টিমের মধ্যে 6খানা টিমের ওনাররা কিন্তু ইন্ডিয়ান, 64টা প্লেয়ার টোটাল পাকিস্তানি প্লেয়াররা ওর মধ্যে নাম দিয়েছে, এবং ইন্ডিয়ান ওনাররা বলেছে আমরা কাউকে নেব না। এটা হচ্ছে কথা, কোনো পাকিস্তানি প্লেয়ারকে নেব না। তো এই অবধি কথা হয়ে এসেছিল, ইসিবি মাঝখান দিয়ে এসে ওর বয়ান দিয়েছে
যে বলছে যে খেলার মধ্যে এনে এরকম ধরনের দেশীয় কোনো রকম ইন্টারনাল পলিটিক্স হোক বা হচ্ছে কোনো কিছু এর মধ্যে আনা চলবে না। তো এটার উপরে কি এখনো সিদ্ধান্ত হবে ফাইনালি জানা যায়নি, যদি কোনো আপডেট আসে আমরা অবশ্যই আমরা নিয়ে আসবো আপনাদের জন্য, অবশ্যই জানেনি আপনারা। আর আইপিএল এর উপরে যদি আমরা আসি, আইপিএল এর উপরে নিউজ আছে সেটা হচ্ছে রাজস্থান রয়্যালসের কিন্তু হোম গ্রাউন্ড কনফার্ম হয়ে গেছে। তা চিন্নস্বামী ব্যাঙ্গালোরে ওটা কনফার্ম হয়ে গেছে, চিন্নস্বামী যেখানে খেলতো সবকটা ম্যাচই। আর রাজস্থান রয়্যালসের কিন্তু দুটো হোম গ্রাউন্ড দেওয়া হয়েছে, এক হচ্ছে তোর গৌহাটি আর আরেকটা হচ্ছে তোর জয়পুর। জয়পুরে 4টে ম্যাচ হবে, গুয়াহাটিতে কিন্তু 3টে ম্যাচ হবে, যেটা আমরা আগেও দেখেছি, কিন্তু এটা হচ্ছে কনফার্ম নিউজ। আর রাজস্থানের ক্যাপ্টেনের কথা বলে দে। রাজস্থানের ক্যাপ্টেন রিয়ান পরাগ, নতুন ক্যাপ্টেন, ঠিক আছে। জয়সওয়াল ওটা আইপিএল এর সময় আসবে, আইপিএল এর সময় অনেক কিছু বলার আছে যেগুলো ওই ভিডিও নিয়ে রিভিউ এখন জাস্ট বললাম আর কি, ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে। তো যাই হোক, এরপরে আইপিএল এর যেটা সবথেকে ইম্পর্টেন্ট নিউজ আসছে সেটা হচ্ছে স্টার্টিং আর এন্ড ডেট। স্টার্টিং ডেট যদি আমরা বলি, আইপিএল এর 26শে মার্চ থেকে কিন্তু শুরু হতে পারে আইপিএল, আর 31শে মে অবধি কিন্তু আইপিএল 2026 চলতে পারে। মানে কিছুটা সময় চেঞ্জ হয়েছে, এখন এটা সার্কুলেট হচ্ছে চারিদিকে, হয়তো এটাই হবে, মোটামুটি এটাই ধরে রাখতে পারেন, 1-2 দিন আগে পরে হতে পারে, এটাই ব্যাপার। এর বেশি যাবে না, পিছাবে না, হলে এগাবে, হলে এগোবে, পিছাবে না। আর আরেকটা যদি লাস্ট যেতে যেতে বলে যাই, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচের টোটাল যে ভিউয়ারশিপ হয়েছিল সেটা ছিল 163 মিলিয়ন, এটা কিন্তু একটা রেকর্ড, যেটা 2024-এ ইন্ডিয়া সাউথ আফ্রিকার ওয়ার্ল্ড কাপ ফাইনালের থেকেও বেশি এই বছর, মানে যেটা 2024 সালে হয়েছিল, যেটাকে ইন্ডিয়া ফাইনালের থেকে বেশি ভিউয়ারশিপ কিন্তু তোর এই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ পেয়েছে। তাহলে কেন ভাই এত চারিদিকে শোরগোল হয়? এই ম্যাচ যদি না হয় তাহলে ওয়ার্ল্ড কাপের মানে পুরোপুরি লসের পর ডাহা লস হয়ে ভাই। হোক আর আমরা হারাই, ঠিক আছে, হোক খেলা হোক, আর আমরা সেটাকে এনজয় নেই, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এইটুকুই রাখছি। আর যা নিউজ ছিল, আশা করছি আপনারা এন্টারটেনমেন্ট পেয়ে গেছেন। তো ইন্ডিয়া সাউথ আফ্রিকার সময় আমরা লাইভেও আসছি এবং রিভিউ পেয়ে যাবেন আপনারা পরিষ্কারভাবে, এবং আগের ভিডিওটা আপনারা দেখতে পারেন, ওর মধ্যে কিন্তু টোটাল সুপার 8-এ সবকটা টিমের সিনারিও প্রেডিকশন করা আছে এবং ইন্ডিয়া সাউথ আফ্রিকার ডিটেলসে প্রিভিউ করা আছে ওই ভিডিওর মধ্যে। তো ওই ভিডিওতে সাপোর্ট দেখানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটা জিনিস যেটা আমাদের কিন্তু আমার হাসি পাচ্ছে এটা বলতে গিয়ে, যে আমাদের সাবস্ক্রাইবার যারা দেখছে, ভিডিও দেখছে, তারা কিন্তু 90%-এর উপরেই বলছে, 90%-এর উপরে কিন্তু সাবস্ক্রাইব করছে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, হাত জোড় করে রিকোয়েস্ট, যে সাবস্ক্রাইব করবেন, যদি দেখে ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, আর আমাদের দেখো প্লিজ, আমাদের দেখো। তো এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন। দেখা হচ্ছে আপনার একটা ধাঁচু ভিডিও নিয়ে, আজকের মতো বাই।